স্বাগত টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স অনুষ্ঠানে। এই টক শোতে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং গতিবিধি নিয়ে স্টুডিওতে অতিথিরা আসেন, তাদের সাথে আমরা কথা বলি। আজকে এই স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। একজন সাংবাদিক সালাউদ্দিন আহমেদ আমার ডান পাশে উপস্থিত আছেন, যিনি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, সাংবাদিকতা করেছেন। আমেরিকাতেও ঠিক একইভাবে তার সাংবাদিকতা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর আমার বাঁ পাশে উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউএস কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। তা আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা বাংলাদেশে এখন যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া এবং দ্বিতীয় যুদ্ধাপরাধী হিসেবে দ্বিতীয় যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে কামারুজ্জামানের। আর এই বিচারের রায় কার্যকারিতার মধ্য দিয়ে বাংলাদেশে একদিকে যেমন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, অন্যদিকে বিশ্ব পরিমণ্ডলে বিশেষ করে জাতিসংঘ এবং বাংলাদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিবাদও হয়েছে জাতিসংঘের কার্যালয়ের সামনে। ইত্যাদি বিষয় নিয়ে আমরা আমাদের অতিথিদের সাথে আলাপ করব, তারা বিষয়টিকে কীভাবে দেখছেন। আমি প্রথমেই সাংবাদিক সালাউদ্দিন আহমেদকে কাছে জানতে চাইব যে আপনি এখন যে বর্তমানে যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে দেশে যে একটা পরিস্থিতি এবং একটা স্বস্তি দুটোই উপস্থিত আছে, এই ব্যাপারে আপনি কিভাবে দেখছেন সার্বিক বিষয়গুলো? ধন্যবাদ মাহাথির ভাই, চমৎকার বিষয়ে আজকে আলোচনার উপস্থাপনা করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই শুরুতেই টাইম টেলিভিশনকে যে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো বিষয়টা যদি খানিকটা স্পর্শকাতর, তারপরেও বলবো যে মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি এবং আমরা বিশ্বের বুকে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশি। আমাদের নতুন পরিচয় হয়েছে 1971-এর 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে। এবং সেই প্রেক্ষাপটে যখন যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা আমাদের স্বীকৃতি, আমাদের দেশের পক্ষে, আমাদের ভূখণ্ডের পক্ষে যারা ছিল না, তাদের নিয়ে এই যে আজকে যেটা বলা হচ্ছে বা বিচার হচ্ছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। এবং এটা অবশ্যই আমি বলবো আমি একজন নতুন প্রজন্মই বলতে হবে। আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, সে সময় আমি ছোট ছিলাম, বাট মুক্তিযুদ্ধের কথা শুনেছি এবং দীর্ঘ আমি 44 ইয়ার এখন আমি অনেক কিছুই শুনেছি, দেখেছি, অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সেই প্রেক্ষাপটে সরকার যে উদ্যোগটা নিয়েছে, এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে সরকারকে। বাট যে প্রশ্নটা দেশে বিদেশে আলোচিত হচ্ছে, এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই বিচারটা নিরপেক্ষ হচ্ছে কিনা, এটা হলো মূল পয়েন্ট। এবং সামনে দেখা যাচ্ছে আরও যুদ্ধাপরাধীর বিচার হবে, এবং এটা যুদ্ধাপরাধী হিসেবে না, মানবতা বিরোধী অপরাধের কারণে অভিযুক্ত হচ্ছে। যুদ্ধাপরাধ আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে যুদ্ধাপরাধ আর মানবতা বিরোধী দুটো বোধহয় দুই জিনিস মনে হয় এখানে। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া উচিত। মানে আমি আমার অভিজ্ঞতার আলোকে অনেকের কাছে এই প্রশ্নটা আসছে, আমি সাংবাদিক হিসেবে আমি দেখেছি। বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া তা তো মানবতা বিরোধী অপরাধের কারণে, আর যুদ্ধাপরাধীর প্রসঙ্গটা নিয়েও মিছিল মিটিং হচ্ছে। এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার, এটা সরকারের পক্ষ থেকে হওয়া দরকার। আমার মনে হয় আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা বড় ভাই মুকিত ভাই ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত যে মুক্তিযুদ্ধ বিরোধী বা মুক্তিযোদ্ধা মানে মানবতা বিরোধী, এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা রেজ করেছে এবং জাতিসংঘ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র সহ যে নিরপেক্ষ, সবার একটাই দাবি এবং দেশে প্রবাসেও একটাই দাবি যে
এই আমার মনে হয় এটার সাথে কেউ দ্বিমত পোষণ কিন্তু করবে না। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর অবস্থান কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার না করার পক্ষে না। এটা এটা তাদের অবস্থানটা হলো যে মৃত্যুদণ্ড কার্যকর না করা, অর্থাৎ যাবজ্জীবনের সেটা মতো সেটা সাজা সেটা অন্য মধ্যে থাকা। বিষয়। এখানে আমার মনে হয় অন্য কোনো না, কিন্তু এই জায়গাটায় অনেক সময় কিন্তু আমরা একটু মানে গুলিয়ে ফেলতে না চাই। না সেটা সেটা আপনি ঠিকই বলছেন, কিন্তু বাট এই জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়টা সেটা অন্য অ্যাঙ্গেলের কথা আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন মানে বিচারটা হচ্ছে কিনা, বা এই যে আদালত গঠন করা হয়েছে এবং যারা আইনজীবী যারা আছেন বাদী বিবাদী পক্ষে সাক্ষী, এই নিয়ে যে প্রশ্ন উঠছে এইটাই হলো মুখ্য বিষয়। এবং আমি প্রত্যাশা করব বা জাতি প্রত্যাশা করে, সবাই দেশে বিদেশে সবাই প্রত্যাশা করে যে যদি এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এই বিচার চলতে থাকে এবং আগামী দিনে যে বিচারগুলো হবে সেই ক্ষেত্রে এই বিষয়টা সরকারকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত আমার মনে হয়, এবং সেই বিষয়টা সবার নলেজে থাকা উচিত আমার মনে হয়। তো সালাউদ্দিন আহমেদ, আমরা আপনার কাছে আবারও আসবো। তা আমরা মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর হতে চলেছে একের পর এক, দ্বিতীয় ব্যক্তি যিনি অভিযুক্ত ছিলেন দোষী সাব্যস্ত হয়েছেন, রায় হয়েছে, কার্যকরও হয়েছে। তো এই কার্যকারিতার বিষয়গুলো নিয়ে যে এত লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে, যেটা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে, এই নিয়ে রাজনীতি হচ্ছে। তো আসলে কি এই মুক্তিযুদ্ধের ইস্যুতে কোনো রাজনীতি অথবা ক্ষমতার সাথে এর সম্পৃক্ততার বিষয়গুলো নিয়ে কাজ করা কি কতটুকু যুক্তিযুক্ত, আর যদি আদৌ থেকে থাকে বা আছে কিনা আপনার মতটা একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি প্রথমেই টাইম টিভির কলাকুশলী দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের প্রারম্ভে আমার সাংবাদিক ভাই যেটা বললেন একটু আগে, আমি স্মরণ করি প্রথমে শ্রদ্ধা ভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বঙ্গবীর জেনারেল ওসমানী, সকল সেক্টর কমান্ডার, আমার সকল সহযোদ্ধা, বিশেষ করে যারা আজকে এই দুনিয়াতে নেই। আমি বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আজকে টাইম টিভিতে আপনারা আমাকে ডেকেছেন, সে গর্বে গর্বিত আমি বাংলাদেশি হিসাবে। এটা আনার জন্য যাদের রক্ত দিয়েছেন তার সকলের প্রতি শ্রদ্ধা অবনত পড়ে সম্মান জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ৪৪ বছর। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর প্রথম যখন যুদ্ধাপরাধীরা অর্থাৎ মানবতা বিরোধী অপরাধীরা তারা গা ঢাকা দেওয়ার পরে যখন আমাদের আইসিটি অ্যাক্টটা হইল ৭৩ সালে, সেই অনুসারে সকল যারা অপরাধী ছিল তাদেরকে প্রথমে গ্রেফতার করা হয়। আস্তে আস্তে ১১,০০০ পর্যন্ত থেকে ছিল, ১১,০০০ যারা কারাগারে ছিল বঙ্গবন্ধু শাহাদত বরণের পর্যন্ত কারাগারে ছিল তারা। এই মানবতা বিরোধী অপরাধ এরা আমাদের জাতির কোলাঙ্গার, জাতিরকে কলঙ্কমুক্ত করার জন্য তাদের বিচার হওয়া এই জন্য প্রয়োজন। আমি আগেই বলেছি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা দাম দিয়ে কিনেছি। বাংলা, এই বাংলার আজকে যার কথা নিয়ে আজকে আলোচনা হচ্ছে দ্বিতীয় জামাত নেতা কামরুজ্জামান, ওনার কর্মকাণ্ড কি ছিল, ওনাকে কিসের জন্য উনি জামাত ইসলামের নেতা হিসেবে কেন সাজা হচ্ছে, নাকি উনি ৭১ সালে সেই যে প্রথম অপরাধটা করেছিলেন, উনি ৭১ সালে যখন ২৯ জুন শেরপুরে নলিতাবাড়িতে নলিতাবাড়িতে আলবদর কমান্ডার হিসাবে বদিউজ্জামানকে যখন উনি কিডন্যাপ করলেন, তারপর হত্যা করলেন ৭১ সালে। আসেন ২৫ জুলাই ৭১ সাল শেরপুরের নলিতাবাড়িতে উনি যে সোহাগপুর পল্লীটা যা ১০০ তৎকালীন সময় ১২০ জন প্রত্যক্ষভাবে ওনার মদদে তাদেরকে মেরে ফেলার পরে ওই গ্রামের নাম হয়েছিল বিধবা পল্লী। বিধবা পল্লী মানে পুরুষ শূন্য হয়ে গেছিল। ২৩শে আগস্ট ৭১ সালে গোলাম মুস্তফা নামে এবং আবুল কাসেম নামে দুজনকে উনি
নিজে গুলি করে হত্যা করেছেন। না, সেই হত্যার বিচার যদি আজকে করার পরে যদি বলে কেউ যে আমার সাংবাদিক ভাই প্রশ্ন করলেন, এই জাতিকে কলঙ্কিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ না, দায়বদ্ধ নয়? না, এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু ওই বিচারের প্রক্রিয়া নিয়ে, এবং উনি তখন ছিলেন 18 বছর বয়স্ক একটা যুবক। সেই হিসেবে ওনার যে বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি মিডিয়ার সামনে ক্লেম করছিলেন যে উনি তো তখন 18 বছরের বয়স্ক, কম বয়সী একটা মানুষ। সেই হিসেবে উনি এই অপরাধগুলো কিভাবে সংগঠিত করে থাকেন, এইসব প্রশ্ন উনি মিডিয়ার সামনে তুলেছেন। ধন্যবাদ। যদিও এটা বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, প্রমাণিত হয়েছে। আপনার একটু উদাহরণ দিয়ে দেখেন, নুরেনবার্গ ট্রায়াল, আমি আসছি আপনার উত্তরে। নুরেনবার্গ ট্রায়াল যদি দেখেন, কোনো আপিলের ব্যবস্থা ছিল না, কোনো আপিল করার সুবিধা। যারা দুনিয়ার নিয়ম, যদি যুদ্ধে আমি জয়লাভ করি আমার আইন চলবে, পরাজিত হই আমাকে আপনি হত্যা করবেন, এটাই বাস্তব যুদ্ধের নিয়ম। আমরা যুদ্ধ করে দেশের সাথে করেছি। নুরেনবার্গ ট্রায়ালে যখন অ্যালাইড ফোর্স জয়লাভ করলো, জার্মানিটাকে 2 ভাগ করে দিল, তিন শক্তি নিয়ে নিল ওয়েস্ট জার্মানি, 1 শক্তি রাশিয়া নিল ইস্ট জার্মানি, যাদেরকে ধরতে পারলো। আজও কিছুদিন আগ পর্যন্ত আর্জেন্টিনা থেকে ধরে এনে তার বিচার হয়েছে। এখন আপনি প্রস্তুত? ওখানে কিন্তু মূল ফোর্স যারা মূলত আক্রান্ত করেছে, আক্রমণ করেছে, তাদের বিচার হয়েছে। আমাদের এখানে তো সেকেন্ডারি সোর্সের না, আমি কিন্তু আপনার সাথে একমত না। ওখানে যারা কোলাবরেটর ছিল তাদের বিচার হয়েছে। কিন্তু নুরেনবার্গ ট্রায়ালে শুধুমাত্র যে পরাজিত যারা, তাদের না, কোলাবরেটরদের বিচার বেশি হয়েছে। অর্থাৎ জার্মান ন্যাশনালস যারা তাদেরকে মানে হয়ে, যারা সিভিলিয়ান গস্টাপো বললেন, যাই বলেন, বাহিনী হয়ে যারা ওখানে কাজ করেছে। আজকে কারা? উনি কে? আলবদর কমান্ডার, আলবদর বাহিনীর কমান্ডার, আল শামসের কমান্ডার, পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে ফুললি। আলবদর, আল শামস, রাজাকারকে আমরা যা বলি, রাজাকারটা হলো 3rd ক্যাটাগরিতে পড়ে। আলবদর প্রাইম, মানে যে কিলিং মিশন। আমাদের যে আমাদের বুদ্ধিজীবী হত্যা কে করেছে? সশস্ত্র ছিল। কে করেছে বুদ্ধিজীবী হত্যা? কে করেছে? আলবদর করেছে। আল শামস এরা ছিল কমপ্লিটলি ইসলামী ছাত্র সংঘের, 18 বছর বয়স পড়েছেন। 18 বছরের যে ইসলামী ছাত্র সংঘের উনি কমান্ডার হয়ে হিসাবে, আলবদর কমান্ডার ছিলেন। এটাকে তার ছেলে অস্বীকার করেছে? করে নাই। উনি যে মৃত্যুর আগ পর্যন্ত যে কথা তার ছেলের মারফত জানতে পারলাম, তাতে কি উনি বলেছেন যে আমি এটা করি নাই? তাতে কি উনি বলেছেন যে আমি ক্ষমা চেয়েছি, আমি যে ভুল করেছি, বা আমি এটা করি নাই? তা বলেন নাই। কিন্তু আমার শেষ বক্তব্যটা শুনেছেন, তার ছেলের মারফত জানতে পারলাম। তাহলে দাঁড়ালো কি? আমরা না, ছেলে কিন্তু আবার বিজয় ভি চিহ্ন দেখিয়েছে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আমি একটু আগে যেটা বলেছি ফারুকী সাহেব, আমার জয়, আমি রক্ত দিয়ে বাংলা কিনেছি, এই বাংলার জয় আমি ভিক্টরি দেখাবো। পরাজিত শক্তি ভিক্টরি দেখাতে পারে না। আমি জয়ী শক্তি, আর বিজিত শক্তি কোনো সময় আমার উপরে ভিক্টরি দেখাতে পারে না। তারা যে এতদিন বেঁচে ছিলেন, আমি বিশ্বাস করি মুক্তিযোদ্ধা হিসাবে, আমার সকল মুক্তিযোদ্ধাদের যারা দেখছেন তারা খুশি হবেন যদি শুনে, মুক্তিপক্ষের যারা আছেন তারা খুশি হবেন যে আজকে 44 বছর পরে হলেও সে সময়ের কোলাঙ্গার বিচার হয়েছে আজকে বাংলার মাটিতে। আজকের 120 জন এই সোহাগপুরে পড়লেই আজকে তারা মনে মরলেও অনেক নাই, কতজন 32 জন কতজন বেঁচে আছে মাত্র, বাকি যারা নাই তাদের প্রতিনিধি হিসাবে এরা শান্তি নিয়ে মরতে পারবে যে আমার পতি হত্যা, ছেলে হত্যার বিচার দেখে যেতে পারলাম। তাহলে মুক্তিযোদ্ধা সংসদ তো ঘোষণা দিয়েছিল তার কবর ওই শেরপুর এলাকায় দিবে না, শেষ পর্যন্ত এই অবস্থান থেকে সরে আসার কারণটা কি? আপনার সুন্দর প্রশ্ন ফারুকী সাহেব। এই প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকু বলবো যে আমি মুক্তিযুদ্ধে যে ভাইরা আমাদের ওইখানকার জেলা কমান্ডার উনি, এবং এখানে কিন্তু উল্লেখযোগ্য, আপনাকে বলতেই হবে এটা, একে প্রথম ঘোষণা কে দিয়েছিল? ওনার শালা, কামরুজ্জামান শালা। হি ইজ দ্য কমান্ডার অফ দ্যাট রিজিয়ন। শেরপুরের কমান্ডার ওনার শালা। সে বলেছে তার লাশ এখানে আসতে দেব না, প্রতিহত করব। অন্য কেউ বলে না, তার শালা বলেছে। হি ইজ দ্য ডিস্ট্রিক্ট কমান্ডার অফ শেরপুর। পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে যেহেতু একটা লাশকে আমরা, জননেত্রী শেখ হাসিনা একটা কাজ করেছেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ ধাপ পর্যন্ত অপেক্ষা করেছেন। আমরা কিন্তু পারতাম, আমরা যদি একটা কথা বলতেই হয় আজকে, দর্শক শ্রোতার কাছে বলতেই হয়, এই বাংলাদেশে যে মানে
ইয়ে বাইরে যত কিলিং হয় র্যাব কিলিং করে, র্যাবের এক্সট্রাজুডিশিয়াল কিলিং হয় না, এদেরকে একটা নেতৃত্ব করতে পারতেন না? অ্যারেস্ট করার দরকার ছিল? কাউকে এই বাংলাদেশ যদি খালেদা জিয়া বলেন উনি পেট্রোল বোমা মারেন না, তাহলে তো মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। ওনারা কি চলতেন না? ওনাদেরকে তো এইভাবে ভাড়া করে বাংলাদেশে যদি পেট্রোল মেরে মানুষ মারা যায় তাহলে ভাড়া করে তাদেরকে মারা যেত, এটা তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু মানবিক বিবেচনাটা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সর্বশেষ ধাপ পর্যন্ত দিয়ে, আপনারা দেখেছেন দর্শক শ্রোতা এবং সবাই আপনারা দেখেছেন, অবজার্ভ করেছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত ওনার সুযোগ দেওয়া হয়েছিল, প্রাণ ভিক্ষা চাইলে উনি চাইতে পারেন। কিন্তু উনি কি বললেন? আপনি যদি অ্যালাউ করেন, আমি শ্রদ্ধেয় মুকিত ভাইয়ের এই প্রেক্ষাপটে কথা বলতে আমার অ্যাজ এ সাংবাদিক হিসাবে অবজারভেশন আমি যেটা মনে করেছি বা আমার সাথে অনেকের কথা হয়েছে বা অনেকে যেটা বলেছেন বা যেটা আমরা শুনছিলাম, আলোচনায় একটা আসছিল যে এই লেন্দি হওয়ার যে বিষয়টা, এটা সত্য যে এই বিচার কার্য বা ফাঁসি হওয়া পর্যন্ত সর্বশেষ ধাপ সরকার পয়েন্ট টু পয়েন্ট ওয়েট করেছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। কিন্তু আরেকটা কথা যেটা জনশ্রুতি ছিল বা আছে যে সরকারের সঙ্গে নাকি জামাত ইসলামের একটা আতাত বা গোপন একটা সলা পরামর্শ বা একটা সুবিধা অসুবিধার একটা লেনদেনের একটা বিষয়টা ছিল। আমি জানি আপনি সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না, বাট অ্যাজ এ মুক্তিযুদ্ধ হিসাবে আপনি, এটা আমার একটা কিউরিয়াসিটি জানার জন্য, এবং আমার মনে হয় অনেক প্রবাসীর অনেকেই আছে যারা জানতে চান বা দেশে এই ধরনের একটা প্রশ্ন রেজ করেছে যে কারণে সময় ক্ষেপণ করা হয়েছে। বলা হয়েছে যে যদি, এবং আরেকটা যেটা আসছে যে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে বিএনপি থেকে সরিয়ে নেওয়ার জন্য বা বিএনপি থেকে জামাতকে সরিয়ে নেওয়ার জন্য সরকার এখানে একটা গেম প্লে করেছে যে যদি কামরুজ্জামান বা যদি জামাত ইসলামের যদি সরকারের সঙ্গে আতাতে বা সরকারের সঙ্গে যেটা অতীতেও দেখা গেছে 96 নির্বাচন আমরা দেখেছি জামাত বিএনপি একত্রে রাজনীতির ময়দানে ছিল, জোটবদ্ধ হয়ে বিএনপির সরকার। মূলত এই ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন এই বিষয়টা মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এই সেনসিটিভ ইস্যুটা নিয়ে রাজনীতি করাটা উচিত কিনা? আমি আপনার ফারুকী ভাই এবং সালাউদ্দিন ভাই দুজনে আপনার সাংবাদিক, আমি আমার মুক্তিযুদ্ধ সংসদের আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছি, উত্তরটা আমি দিচ্ছি অবশ্যই। সেটা হলো, আপনি যদি রাজনীতি বলেন, আমি অতীতে রাজনীতি ছিলাম, এখন বর্তমানে আমি রাজনীতি করতে পারি না। কেন পারি না তারও উত্তরটা হচ্ছে, একটু এক ফাঁকে বলে দিই। মুক্তিযুদ্ধ সংসদের গঠনতন্ত্রে লেখা আছে, আপনি যদি মুক্তিযুদ্ধ সংসদের কোনো কর্মকর্তা হন, কোনো রাজনৈতিক দলের কোনো পদে আপনি থাকতে পারবেন না। তাহলে সদস্যপদ থাকে না, তাহলে মুক্তিযুদ্ধ সংসদের কোনো কর্মকর্তা হতে পারবেন। এটা রাজনীতির ব্যাপার, সালাউদ্দিন ভাই বলেছেন, আমি এই ব্যাপারে আমি একমত। তবে আমার মনে একটু প্রশ্ন উল্টো উত্তর, সেটা হলো যদি তাই হতো তাহলে কি কাদের মোল্লার ফাঁসি হয় নাই বাংলাদেশে? আজকে যে আপনার প্রশ্নের উত্তর আপনার মধ্যেই নিহিত। আজকে আমরা আলোচনা বসেছি কামরুজ্জামান ফাঁসি নিয়ে, যদি তাই আতাত হতো কামরুজ্জামান ফাঁসি হতো না? ফাঁসি রুখে দেওয়া হতো? রুখে দেওয়ার জন্য অনেক রাস্তা আছে। না, এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি যে গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু ওই দেলোয়ার হোসেন সাঈদীর যাবজ্জীবনের যে রায়টি আসছে, ঘোষণাটা আসছে, তা কিন্তু ওরা স্বাগত জানায়নি যে এখানেও জামাতের সাথে কম্প্রোমাইজ হয়েছে অথবা কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এরকম প্রশ্ন উঠেছে। সুন্দর। তার মানে এই জায়গাগুলো কি আছে আদৌ নেপথ্যে আছে কিনা? আমার সেই সাথে কাদের মোল্লার রায়টা হওয়ার সাথে সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল কার্যকর করা হয়েছে। কিন্তু এই যে কামরুজ্জামানের ব্যাপারে যতটুকু টাইম নিয়ে যত সূক্ষ্মভাবে যত আটঘাট দেখে শুনে কার্যকর করেছে, কাদের মোল্লার বিষয় কিন্তু সেটা করা হয়নি। এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠেছে। কাদের মোল্লার বিষয়টা কিন্তু আজকে যদি আমরা খোলামেলা দর্শক শ্রোতাকে জানাতে চাই, আপনার প্রশ্ন যেহেতু তুললেনি, কাদের মোল্লার ব্যাপারটার সময় আপনি লক্ষ্য করেছেন, আপনার সাংবাদিকরা অনেক লেখন লিখেছেন যে আইনের মধ্যে ত্রুটি ছিল, থাকাতে আইনকে পরিবর্তন করতে হয়েছে। কাদের মোল্লার রায়ের ব্যাপারে, রায়কে কার্যকরী করার আগে আপিলের বিধান ছিল না, সে আপিলের বিধান অন্তর্ভুক্ত করতে হয়েছে সেই 73 সালের আইসিটি অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে। এখন যদি তাই হয়, আজকে কি তাদের প্রশ্নটা ছিল যে রাজনীতি করা উচিত কিনা, কারণ যুদ্ধাপরাধীর ইস্যুটা একেবারে ডিফারেন্ট একটা ইস্যু এবং
সবাই চায় যে যুদ্ধাপরাধী ফারুকী সাহেব, বিচার হোক। আমি বিশ্বাস করি, আমি আপনার কথা, আমি প্রথম কথা উত্তর হলো, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ নিয়ে আমার মা বোনের ইজ্জত নিয়ে যারা খেলেছে তাদের সঙ্গে কোনো ধরনের এখানে রাজনীতি চলে না। এটার বিচার তার প্রাপ্য। কারণ আমার নিজেদের উপরে যদি ধরি, আমার বাবা হত্যা, আমার মার হত্যা যদি কেউ করে থাকে, আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই তার বিচার হোক। এখানে কোনো রাজনীতি চলে না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা আইসিটি যেটা করা হয়েছে, এই যে মানে ট্রাইব্যুনালটা, এই ট্রাইব্যুনালটার মধ্যে আমি যত শুনেছি যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর যারা আছেন, ট্রাইব্যুনালের যারা কালেক্ট করছেন, যারা জমা দিচ্ছেন, চার্জ ফ্রেম করছেন যারা, এবং বিভিন্ন ডকুমেন্টেশন যারা রেডি করছেন, তারা দেরি করছেন এবং তাদের নাকি অপ্রতুলতা, যে গাড়ি নাই, নাই, এগুলো অনেক শুনেছি আমরা। আমি আপনাদের মতো শুনেছি যে তাদের অনেক যানবাহনের অপ্রতুলতা, তাদের টাইপিস্টের নাকি সমস্যা, এই সমস্ত কারণে এক ডিলে হয়েছে, আমি স্বীকার করি। প্রথমত তো আপনারা অতীতে যান, ৪৪ বছর, কত বছর লাগলো, আমরা 10 সালে 25শে মার্চ আইসিটি এস্টাবলিশ করা হয়। 2010 সালে স্বাধীন করেছি কবে আমরা? 71 সালে। এই 10 সালে এসে এর ভিতরে অনেক সরকার ছিল, তারা কি মুক্তিযুদ্ধের পক্ষের ছিল না? তারা কি মুক্তিযুদ্ধের পক্ষের যারা হত্যা হয়েছে, যারা রেপ হয়েছে, তাদের বিচার কথা করেননি? এই উদ্যোগটা নিতে গেলে প্রথম এত বছর পরে যখন উদ্যোগ নেন, তখন অবশ্যই আপনাকে অনেক কিছু প্রতিকূলতা আপনার মোকাবিলা হতে হয়। যেমন সাক্ষীর প্রতুলতা, প্রথমে মনে আছে বিল্ডিংটা পর্যন্ত আমরা, এখন যে বিল্ডিংটা আমরা পাচ্ছিলাম না, একটা আলাদা জায়গায় করা হচ্ছিল, সেটাকে কাটিয়ে পাশ কাটিয়ে উঠে আজকে 2টা ট্রাইব্যুনাল। প্রথম ট্রাইব্যুনালে, অর্থাৎ একটা ট্রাইব্যুনালকে সেট আপ করতে অনেক সময় লাগে, তারপরে সেকেন্ড ট্রাইব্যুনাল করা হয়েছে। এবং আমি আপনাকে আমরা তো বাঙালির মানুষ, বাংলাদেশেরই মানুষ, আমার আত্মীয় তো তার আত্মীয়, এমনকি এটাও আমি মুক্তিযুদ্ধ হিসাবে প্রতিবাদ করেছিলাম যে কীভাবে জামাত ইসলামের প্রতি সহানুভূতিশীল একজন জাজ নিয়োজিত হয়েছিলেন, জানেন তো আপনারা, এক জাজ নিয়োজিত হয়েছিলেন, ওনাকে পরে বরখাস্ত করতে হয়েছে। কাজেই সামগ্রিক অবস্থা বিবেচনায় এটা রাজনীতি করা উচিত না। আর এই যে বিচারটা আদালতের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আমি আশা করি আদালতও তাদের মানবিক দিকটা বিবেচনা করে তারা দ্রুত রায়গুলো কার্যকরী করবেন। এবং আমি মুক্তিযোদ্ধা হিসেবে বিশ্বাস করি যে যত তাড়াতাড়ি সম্ভব আমার জাতিকে আমরা মৃত্যু আগে দেখে যেতে পারি যে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে। আমরা এই বিষয়ে আবারও বিস্তারিত আলোচনায় আসব। এর আগে একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা টাইম টেলিভিশনের সাথেই থাকুন। টাইম পলিটিক্সের পরবর্তী আলোচনা একটা ছোট্ট বিরতির পর আবারও শুরু হবে। সেই পর্যন্ত টাইম টেলিভিশনের সাথেই থাকুন। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজাত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইউর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। SNS অ্যাকাউন্টিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস। আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন অ্যান্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st স্ট্রিট, লং আইল্যান্ড সিটি, নিউ ইয়র্ক 11106। ফোন 718-361-5883, 718-685-2010। ফ্যাক্স 718-361-6071। SNS Accounting and General Services. Trust us, we serve you better.
দর্শক, টাইম পলিটিক্সের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। তে আমরা এই দুজন অতিথির সাথে কথা বলছিলাম। তে একজন সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, আরেকজন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী উপস্থিত আছেন। আমরা আমাদের আলোচনার বিষয়ের আগে একটি ফোন কল আছে, ফোন কলটি আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আপনার, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম দিলওয়ার হোসেন। আমি কল করছি, আমি ব্রুকলিন থেকে কল করছি। বলুন। যে আমার প্রশ্ন হলো যে এখানে আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা আছেন, উনি বলতেছেন যে সবাই চায় যে যুদ্ধাপরাধী বিচার হোক। প্রশ্নটি হলো যে সবাই আমরা খুশি যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, কিন্তু এখন যে বিচারটা হচ্ছে এটা আসলে কি স্বচ্ছ বিচার? শুধু কি বিচার এই যুদ্ধাপরাধী শুধু জামাতের লোকগুলাই? ধন্যবাদ। দর্শক, মুকিত সাহেব আপনাকে প্রশ্ন করেছেন, তা আপনি প্রশ্নকর্তাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। স্বাধীনতার ৪৪ বছর পর আমরা মুক্তিযোদ্ধা সংসদ বিশ্বাস করি যুদ্ধাপরাধী যে দলে থাকুক, যে রূপে থাকুক, এবং মানবতা বিরোধী অপরাধী যে দলে থাকুক, যে রূপে থাকুক, তার বিচার আমরা চাই। জাতি চায়, ভুক্তভোগীরা চায়, যাদের পিতৃহারারা চায়, ভাতৃহারারা চায়। সুতরাং যদি আপনার কাছে বা কারো কাছে, আপনার পরিচিত কারো কাছে এ ধরনের কোনো যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধের নাম থাকে, তার পরিচয় জানা থাকে, অনুগ্রহপূর্বক আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনি পত্রপত্রিকায় লেখালেখি করুন, এবং বিশ্বাস করি আমরা বেঁচে থাকতে আমরা তাদের এই সমস্ত রিপোর্টগুলোকে আইসিটি তথা আমাদের প্রসিকিউশন তুলে দেওয়ার মতো আমরা সাধ্যতা আমাদের আছে। আপনাকে ধন্যবাদ। এবং আপনি যদি জানেন তাহলে এটা কোন যুদ্ধাপরাধে কোথায় লুকিয়ে আছে বা কোন কোন স্পেসিফিক অপরাধ করেছে তা জানা থাকলে আমাদের তদন্ত কাজ আরও ত্বরান্বিত হবে। ধন্যবাদ। সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এই যুদ্ধাপরাধীর ইস্যুটা নিয়ে আসলে একটা রাজনীতি গন্ধ আছে, আসলে এই গন্ধটা কতটুকু গড়াবে, আর এই যুদ্ধাপরাধীর বিচারের যে ইস্যুটা এখন চলছে এটা শেষ হলেই বা রাজনীতি কোন দিকে যাবে, গতি প্রকৃতি, তো এই বিষয়গুলো নিয়ে আপনার মত জানতে চাই। একটা সুন্দর প্রশ্ন, এবং এটা আমার অবজারভেশন যেটা, বা আমি যতদূর মানে দেখেছি বা জেনেছি এবং জনশ্রুতি যেটুকু রয়েছে, এটার মধ্যে রাজনীতি কিছুটা অবশ্যই জড়িয়ে আছে। রাজনীতির জড়িয়ে আছে বিধায় আমরা যদি চিন্তা করি যে ৭১ সনে আজকে থেকে ৪৪ বছর আগে মুক্তিযুদ্ধ, এবং আজকে ৪৪ বছর পরে সেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এর আগে বঙ্গবন্ধুর সময় অনেক মুক্তিযুদ্ধের বিচারের নামে যেটা ভাই বলছিলেন সেটা হয়নি, এবং অনেককে মাফ করে দেওয়া হয়েছে আমরা জানি। পরবর্তী সময়ে যে সরকারগুলো এসেছে আমি বিশ্বাস করি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। মাফ কিন্তু সবাই করা হয় নাই, একটা কথা। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। এই ৪টা গ্রুপ যারা অগ্নিসংযোগ করেছে, যারা লুটতরাজ করেছে, যারা নারী দর্শন করেছে এবং হত্যা করে তাদেরকে মাফ করা হয়, তাদের বাদে সবাইকে মাফ করা হয়। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, রাইট, নরমাল সবাইকে মাফ করে দেওয়া হয়। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেই সময়, যেটা পরবর্তী সময় পরবর্তী পক্ষে যেটা যে আসছিল যে আগের সরকার কেন করেনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের যে সরকারগুলো এসেছে, সামরিক সরকারই বলি আর গণতান্ত্রিক সরকার বলি, সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, সবাই দেশের শক্তি ছিল, দেশকে সবাই ভালোবাসি আমরা। কিন্তু কেন হয়নি এটা কিন্তু একটা প্রশ্ন। কেন এত লেন্দি প্রসেস আজকে এই পর্যন্ত আসতে হইলো? আজকে কেন এতদিন পরে ৪০ বছর পরে আমাদের মুক্তি এই স্বাধীনতা বিরোধী বিচার করতে হচ্ছে? তো আমাদের বিএনপির যে রাজনীতিকে তো দোষারোপ করা হয়,
যে বিএনপি তাদেরকে প্যাট্রোনাইজ না করে? অবশ্যই না, সেটা ভিন্ন প্রেক্ষাপট। এটা আজকে বিএনপির সাথে দীর্ঘদিনের জোট বিধায় বিএনপি বেশি দায়ী হচ্ছে এখানে, আমি যেটা মনে করি, আমার অবজারভেশন। বাট যখন বিএনপিকে হটানোর জন্য বিএনপি সরকার বিরোধী আন্দোলনের সময় জামাতের সাথে আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেনি, এর সাথে বিরোধী আন্দোলনের সময় এই জামাত বিএনপি আওয়ামী লীগ তো একই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে। তিনটা জোট ছিল, বাট আন্দোলন হয়েছে তো এরশাদ বিরোধী এক ইস্যুতে। এই বিষয়গুলো তখন থেকে এই রাজনীতিটা জড়াই পড়ছে এবং আলটিমেটলি যখন এই শেখ হাসিনা সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসলেন তখন কিন্তু এই ইস্যুটাকে সামনে ছিল না। তখন বিএনপির ব্যর্থতার কারণেই দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়েছিল। পরবর্তী দ্বিতীয় টার্মে আওয়ামী লীগ সরকার, আমার কাছে যেটা মনে হয় বা আমার অবজারভেশন যেটা, এই মুক্তিযুদ্ধের এই মানে সপক্ষের শক্তি বলে দাবিদার হিসেবে যেটা এটা আওয়ামী লীগ যেটা করে এটা আমি বিশ্বাস করি না। মুক্তিযুদ্ধের দাবিদার আমরা সবাই, সকল দলই নির্বিশেষে, এই বাংলাদেশ কখনো আর পাকিস্তান হবে না, এই বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে বলে আমি বিশ্বাস করি না। অন্তত যতদিন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবেন, মুক্তিযুদ্ধের সন্তানরা বেঁচে থাকবেন, আমরা যতদিন বেঁচে থাকবো। এবং এখানে পলিটিক্স হচ্ছে, কথায় কথায় আফগানিস্তান হবে, পাকিস্তান নিয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো অন্তত আমি বিশ্বাস করি না, আমার মতো অনেকেই বিশ্বাস করে না। যেটা আমি বলছিলাম যে পলিটিক্সটা, যে সামরিক শাসনের কথা বললেন যে বিভিন্ন সময় শাসন করেছে, 1/11 এর সময়ও তো এক্সপেক্ট করেছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হবে, রাইট? তো তখনও তো উদ্যোগ নেওয়া হয়, সেটাই বলছি। সেই ক্ষেত্রে দায়টা কার? দায়িত্ব আমাদের সবাইকে এটা নিতে হবে নিঃসন্দেহে, কারণ এটা হওয়া উচিত ছিল 71-এর পরপরই হওয়া উচিত ছিল তাহলে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, ওই সময় এটা না হওয়ার কারণে জাতি আজ বিভক্ত হয়ে পড়েছে। অপ্রিয় হলেও কথাটা সত্য। আজকে আমরা কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলি, কেউ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বলি, কেউ আজকে আমরা জয় বাংলা স্লোগান দিচ্ছি, কেউ আমরা জিন্দাবাদ স্লোগান দিচ্ছি। এটা কিন্তু আমরা নতুন প্রজন্মের মানুষ আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারি নাই, আমরা যারা দেখি নাই, আমরা যারা সেই সুযোগটা আমরা পাইনি, যেই গর্বটা আজকে আমরা করতে পারি না, আমাদের কাছে কিন্তু এটা খুব বেদনাদায়ক, খুব কষ্টের বিষয়। কেন আজ জাতি দ্বিধা বিভক্ত হচ্ছে, কার দোষে হচ্ছে? এটা যদি আগেই হয়ে যেত, ওই সময় ওই যেটা ভাই বলছিলেন যে আমরা বিজয় অর্জন করেছি, আমরা যা বলবো তাই হবে, এখানে কার দেখার দরকার। হ্যাঁ, ওই সময় যদি এই ধরনের বিচারগুলো হয়ে যেত, সাথে সাথে অনেক সমস্যার সমাধান হয়ে যেত, অনেক তর্ক বিতর্ক থেকে জাতি মুক্তি পেত, দেশ মুক্তি পেত। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা দেশবাসী আছি, তারা আমরা অনেক বিতর্কে উঠতে থাকতাম। আজকে আমাদের এইখানে এই বিষয় নিয়ে কথা বলতে হতো না, আমরা দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে পারতাম, দেশের অগ্রগতি নিয়ে কথা বলতে পারতাম। আমরা ঐক্যবদ্ধ এক জাতি, আমরা ঐক্যবদ্ধ জাতি ছিলাম বলেই আমরা মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসে, যদিও ভারতের আমাদের সহযোগিতা ছিল, আমরা আমাদের দেশের সন্তানদের বীরত্বপূর্ণ অবদানের জন্য এই ভাইদের ত্যাগের কারণেই আমরা কিন্তু এই দেশটা পেয়েছি। এই প্রসঙ্গে কিন্তু যেটা আমি বলতে চাই, যে রাজনীতির প্রসঙ্গটা ওই ক্রমে রাজনীতিটা এমনভাবে এসে পড়ছে, আজকে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে, এই যুদ্ধাপরাধীদের এই বিচারটাকে একটা রাজনৈতিক বলের আবরণ দিয়ে ফেলেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। যে কারণে আজকে এই দেখেন, সর্বশেষ যেটা 20 দলের জোটের যেটা আন্দোলন চলছিল, সে আন্দোলনকে এটা আমি আওয়ামী লীগের বিজয় বলে মনে করি। যে আওয়ামী লীগের রাজনীতির কাছে বিএনপি রাজনীতি হেরে গেছে, তারা এত মানুষ পোড়াও জ্বালাও পোড়াও কেউ পছন্দ করেছে না। সরকার বলে বিএনপি 20 দল জ্বালাও পোড়াও করছে, মানুষ মারছে, বিএনপি বলছে 20 দল সেটা সরকার এটা করছে। মাঝখান থেকে আওয়ামী লীগ টেকফুলি এটা ডাইভার্ট করে দিয়ে ইলেকশন দিয়ে দিল, সিটি কর্পোরেশন ইলেকশন। এখানেও একটা রাজনীতি আছে। এই সিটি ইলেকশন এই প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত জানবো। এর আগে আমি মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত আপনার কাছ থেকে জানতে চাই যে জামাতে ইসলামীর যেসব নেতৃবৃন্দ আজকে অভিযুক্ত হয়ে বিচারের সম্মুখীন হচ্ছেন, দণ্ডপ্রাপ্ত হচ্ছেন, তারা যদি জামাতে ইসলামীর যারা অভিযুক্ত তারা যদি বিচারের রায় কার্যকর হয়ে যায় সব, তাহলে কি জামাত কি ত্রুটিমুক্ত? আপনি মুক্তিযোদ্ধা হিসেবে এই জামাত ইসলামকে কিভাবে মূল্যায়ন করবেন, অথবা এর শেষ কোথায়? ওকে, ফারুক সাহেব, সুন্দর প্রশ্ন আপনার। আমি ভূমিকাতে একটু বলতে চাই। আমরা দেখেছি বিগত বিএনপি সরকারের সময়, আজকে যুদ্ধাপরাধী, আমরা আপনার সেই ব্রেকের সময় আলোচনা করছিলাম সালাউদ্দিন সাহেবের সঙ্গে, যে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদেরটা আগে হবে পরে হবে, কোন পর্যায়ে আসবে। বিএনপির একজন নেতাও আছেন, সালাউদ্দিন কাজী চৌধুরী। তো যে দুইজন নাম বললাম জামাত নেতা, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ,
তারা দুজনই তো বাংলার স্বাধীন আমার রক্তে রঞ্জিত পতাকা তারা গাড়িতে উড়িয়েছেন, তাই নয় কি? দুজন মন্ত্রী ছিলেন। এখানেও রাজনীতি ছিল। আমি আমি আসছি কথায়, আপনার সালাম সাহেব আপনি কথাটা বলছেন সঠিক। অর্থাৎ যে দুইজন আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পর্যন্ত, তারা গাড়িতে পতাকা উড়িয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো পতাকা। তো এটাই তো তাদের পানিশমেন্ট নাকি? এটা পানিশমেন্ট? পতাকা উড়িয়েছেন আমার রক্তের রঞ্জিত পতাকা, 30 লক্ষ শহীদের রক্তের, যারা অস্বীকার করেছেন দেশের স্বাধীনতাকে, তারা সেই পতাকাই তাদেরকে বহন করে চলতে হয়েছে। এখন আপনি যদি বলেন আজ অবধি জামাত ইসলাম কি বলেছে যে 71 সালে আমি ভুল করেছি? এই যে আজকে যার ফাঁসি হলো, সে কি মৃত্যুর আগে বলেছে? মানুষ তো মরার আগে অন্তপক্ষে সত্য করে বলে যায়। আমি অনেক ইয়েতে দেখেছি, খুনি সে বলছে তার ছেলেকে, বাবা আমার জীবনে আমি এত বড় একটা খুন করেছি, পারো তো ওনার কাছে মাপ চেয়ে নিও আমার পক্ষ থেকে। মৃত্যু মুহূর্তে বলে যায়। আমরা জানাজা পড়তে যাই, নামাজ জানাজায় ছেলেটা দাঁড়িয়ে বলে, বাবা উপস্থিত হাজিরানে মুসল্লি, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে আপনার আল্লাহর রাস্তাতে মাফ করে দেবেন। আজকে সে জায়গায় দম্ভ দেখিয়ে এই যে আপনার হাসান ইকবাল ওয়ামি ব্যক্তি দেখালো, সে বলতে চাচ্ছে যে তার বাবা নিরপরাধ, কিছু করে নাই। তার মানে এই জায়গায় তো আপনি একটা জিনিস স্পষ্ট করছেন যে জামাত ইসলামীর অভিযুক্ত লিডারদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে ঠিকই, কিন্তু তাদের যে বিশ্বাসটা জামাত ঠিকই লালন করছে এখনো তারা। তাহলে এই ব্যাপারে আপনারা পরিশুদ্ধতা কি করবেন? মুক্তিযুদ্ধের চেতনাটা কিভাবে তাদের আমি আসছি আপনার কাছে আসতেছি যে আজকে তার শেষ বক্তব্যটা আমার কাছে খুব আমার আঘাত লাগলো। আমি স্বাধীন বাংলাদেশ করেছি, আমি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমর্থন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এটার ভিত্তিতে করেছি। আমার দেশের রাষ্ট্রপতি আছে, আমার সংবিধান আছে, সেই সংবিধানকে মেনে রাষ্ট্র চলছে। সে বলে, লাস্ট কথাটা বলে যে আমার বাবা বলেছেন ক্ষমা দেওয়ার মালিক আল্লাহ, এখানে আমি কার কাছে প্রাণ ভিক্ষা চাইব? মানে জাতির কাছে তাদের অর্থাৎ জাতিকে এখনো সে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, রাষ্ট্রপতিকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এইটার বিচার কিভাবে হবে? এটার বিচার আমি আশা করব সরকার, যে সরকারের যে রাষ্ট্রদ্রোহিতা মামলা তার উপর ঠেকানো যায়। কারণ রাষ্ট্রের প্রধানকে অস্বীকার করা, সংবিধানকে অস্বীকার যে করতে পারে, তাকে আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলবো, সকল মুক্তিযুদ্ধের পক্ষ থেকে বলবো যে এই সমস্ত যে দৃষ্টতা তার বিচার হওয়া উচিত। আনলে জাতির এদের এইটা একটা জীবাণুর মতো বিস্তার লাভ করবে। এখন আসে আপনার প্রশ্নে যে জামাত কীভাবে। একটু পিছনে তাকাই, আমরা যখন যুদ্ধে যাই তখন 70 নির্বাচন, আমরা কি 100% ভোট পেয়েছিলাম? বঙ্গবন্ধুর নৌকা আমরা 100% ভোট পাই নাই, আমরা 70%-এর উপরে ভোট পেয়েছিলাম। একটা ফোন কল রিসিভ করি। দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রুকলিন থেকে বলছি। বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি ব্রুকলিন থেকে প্রশ্ন করছি। জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। যে আমাদের মুকিত ভাইয়ের কাছে একটা প্রশ্ন। জি, বলুন। উনি যে বলছেন যে, হ্যাঁ, উনি বলছেন যে ওনারা মুক্তিযোদ্ধা, আর কি মুক্তিযোদ্ধা না? জি, আপনার প্রশ্নটি করুন সরাসরি। বুঝে গেল। জি, উনি বলছেন যে ওনারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কিন্তু সারা বাংলাদেশে যে জনগণ ছিল প্রত্যেক মানুষই মুক্তিযোদ্ধা ছিল, কেউ মুক্তিযুদ্ধ। ধন্যবাদ, বুঝতে পেরেছি। দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি যে তখন পূর্ব পাকিস্তানের যত মানুষ ছিল প্রত্যেকই মুক্তিযোদ্ধা ছিল, প্রত্যেকই যে যতটুকু পারে সহযোগিতা করেছে। জি, ধন্যবাদ। আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো উনি একা কৃতিত্ব নিবে কেন? আর এই যে জামাত ইসলাম একটা ইস্যু, ওই জামাত ইসলামকে আমাদের বাংলাদেশের আমরা বাংলাদেশে কি উন্নত করতে চাই না? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন।
আপনি হয়তো বুঝতে পেরেছেন যে মানে মুক্তিযোদ্ধা মানে মুক্তিযুদ্ধের ইস্যুটাকে আপনার করে ফেলছেন এরকম বলছে, যে সবাই তো মুক্তিযুদ্ধ করেছে ওই সময়ে, বাংলাদেশের 7 কোটি মানুষই তো তখন দেশের স্বাধীনতা চেয়েছিল। ফারুক সাহেব, আমি কি আমার সালাউদ্দিন ভাইয়ের সামনে বলছি, আমি আমার ব্রুকলিনের বোনকে ধন্যবাদ জানিয়ে বলছি, আমি কি কখনো বলেছি আমি একাই মুক্তিযোদ্ধা আর বাংলাদেশকে আর কেউ করে যুদ্ধ করে নেই? আমি মুক্তিযোদ্ধা বলতে বলেছি সামগ্রিকভাবে আমাদের যারা মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, অরাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, তাদেরকে মেন করেছি। দ্বিতীয়ত বোন শেষ পর্যায়ে একটা প্রশ্ন করেছেন যে সবাই মুক্তিযোদ্ধা। আমি বিশ্বাস করি আমাদের যুদ্ধ অসম্পূর্ণ হতো যদি বাংলার মানুষের সহায়তা না পেতাম। আমি বিশ্বাস করি বাংলাদেশের মা বোনেরা আমাদেরকে রাত্রেবেলা যে খাবার পরিবেশন করেছেন, লুকিয়ে রেখেছেন, তাদের সহযোগিতা বাংলাদেশের জন্য। এখন আমি যদি আমার বোনকে প্রশ্ন করি, আমরা যুদ্ধ করে আমরাই কি স্বাধীনতা পেয়ে, আমাদের রণাঙ্গনে মারা গেছে, আমরাই কি শুধু স্বাধীনতা পেয়েছি, আপনারা পান নাই? স্বাধীনতাটা সবার জন্য এনে দিয়েছি, আর আমরা একা নিচ্ছি না। মুক্তিযুদ্ধ ভাইয়েরা যারা নাই দুনিয়াতে, তারাও কবরে নিয়ে যায় নাই। আর আমরা যে বাইরে মুক্তিযুদ্ধ বলে আজকে যারা পরিচিত, বাংলাদেশ সরকারের স্বীকৃত, তারাই শুধু দেশ নিয়ে গেছে, আর অন্যান্য দেশ না, তা তো নয়। সুতরাং দেশ সবার, জাতি বাঙালি জাতির। আমরা যারা বেঁচে আছি বাংলাদেশে, যারা নাগরিক, ভবিষ্যৎ প্রজন্ম, আমি বিশ্বাস করি আমরা সবার কাছে অনুরোধ করব যে আমরা যেন মুক্তির চেতনাকে ধারণ করে, যে চেতনা নিয়ে আপনারা সাহায্য করেছিলেন মুক্তির সময়, সেই চেতনা নিয়ে আজও দেশটাকে গড়ে তুলুন, দেশটাকে কলঙ্কমুক্ত করুন। আর যে আলোচনা আজকে প্রসঙ্গে আমি বলছিলাম যে 70% নির্বাচনে। আরেকটা ফোন কল আছে। হ্যালো দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম বেলাল। জি বলুন। আমি কথা বলতে চাচ্ছি। জি বলুন, প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছি আমরা। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি বেলাল, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। বন্ধ করে দিয়েছে। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আজকের বিচারের নামে যেটা হচ্ছে, সেটা কি বঙ্গবন্ধুকে কি অবমূল্যায়ন করা হচ্ছে না? উনি ওই সময় সবাইকে মাফ করে দিলেন, উনি একটা মহান ব্যক্তিত্ব ছিলেন। তখনই কিন্তু গণহত্যা, নির্যাতন, লুণ্ঠন এগুলোর বিচার উনি নির্বিধায় করতে পারতেন। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আমি আর্মির সরকার বা বিএনপির কথা বলছি না, তখনও তারা কিছু করে নাই। এত বছর পরে জাতিকে দ্বিধাবিভক্ত করার জন্য হাসিনা সরকার মনে হয় একটা উত্তম পন্থায় বেছে নিয়েছেন। আজকে স্বাধীনতার ৪৪ বছর পরে এই প্রজন্ম কি বুঝবে ৪৪ বছর আগে কোথায় কি ঘটছিল? আর সেই পুঙ্খানুপুঙ্খানু ইতিহাস থেকে আমরা বের করে আনতে পারবো? বিচারের নামে প্রশাসন আমার মনে হয় ঠিক না। ভাইকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি সরাসরি উত্তরটা যাচ্ছি ওনার। এই ভাই যে প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে ধন্যবাদ। তবে ভাই আপনি আমার সমবয়সী হয়ে থাকলে নিশ্চয়ই জানা আছে আপনার যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যান, আমি প্রারম্ভে বলেছিলাম, তখন পর্যন্ত কারাগারে 11,000 মানবতা বিরোধী অপরাধী কারাগারে বন্দী ছিলেন। যাদেরকে মাফ করা হয়েছিল তাদের ছাড়া, তাদের বাদ দিয়ে 11,000 সুনির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তি কারাগারে ছিলেন। এই 11,000কে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে উনি অর্ডিন্যান্সের মাধ্যমে সমস্তকে একসঙ্গে জেল থেকে মুক্ত করে দিয়েছিলেন, বিচার রদ করে দিয়ে মুক্ত করে দিয়েছিলেন। ফলে আপনি যা বলেছেন অগ্নিসংযোগ, লুটতরাজ, মানে ধর্ষণ, এই সমস্ত অপরাধের জন্য সাজা বঙ্গবন্ধু মাফ করেন নাই। উনি শুধুমাত্র এর বাইরে যারা রাজাকার ছিল, যারা পেটের দায়ে কিছু রাজাকার ছিল, যারা মনে করেন শান্তি কমিটির চেয়ারম্যান বাবার এক ছেলেকে বলছে তোমার ছেলেকে দিতে হবে, সে গেছে বাধ্য হয়ে, কিন্তু রাজাকারদের মধ্যেও অনেক ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে গোপনে অনেক খবরাখবর দিয়েছে। এটা আমাদের স্বীকার করতেই হবে।
এদেরকে বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন, কিন্তু যা আমি আগে যা বললাম এই এলিগেশনে যারা এলিজ ছিল তাদেরকে মাফ বঙ্গবন্ধু করেন নাই, এবং এটা ইতিহাস প্রমাণিত। 11,000 তারা কারাগারে ছিল, 15ই আগস্ট ছিল, এবং এর পরবর্তীতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্সের মাধ্যমে মাফ করে দেওয়া হয়েছে। এটা ভাইয়ের প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনাকে। তা আমাদের কিন্তু আমার প্রশ্নটা কিন্তু শেষ হলো না। আচ্ছা ঠিক আছে, আপনার আমি একটু আপনাকে সময় চেয়ে নিচ্ছি। তাহলে দাঁড়ালো কি, জামাতের ব্যাপারটা আসলাম। 70 নির্বাচনে যদি শতকরা 30% লোক আমাদের বঙ্গবন্ধুর নৌকার এগেইনস্টে ভোট দিয়ে থাকে, আমরা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি, 167টা সিট পেয়েছি আউট অফ 169। আমরা এমএনএ 7.5 কোটি মানুষের মধ্যে এটা খুব একটা ফিগার না ছিল না, আমরা তো 70% ভোট পাইছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমি মুক্তিযুদ্ধে বিশ্বাস করি যে ভাই দর্শকরা যারা ইনভলভ, বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে, দেশ স্বাধীন করার পরে আমরা এই 30% যখন 72 সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যখন বঙ্গবন্ধু নেতৃত্বকে চ্যালেঞ্জ করলো, এবং বঙ্গবন্ধু ওনার কালেই এমপিদেরকে যখন ঈদের নামাজে মারা হলো, এবং এই জাসদের ছত্রছায়ায় এই যারা আলবদর, রাজাকার, আলশামস, তারা ওদের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল, তারা শেল্টার পেয়ে গেল। ওখান থেকে শুরু। সবশেষে আরেকটি ফোন আছে। দর্শক, আপনি পরিচয় দিয়ে এই প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, জি আপনাকে শুনতে পাচ্ছে, আপনি প্রশ্নটি করুন সংক্ষেপে। আমার নাম হচ্ছে কামরুল হোসেন লাক। প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে এই দুইজন অতিথির কাছে 1971-এর পরে যারা দেশ শাসন করেছেন, ওনারা কি কখনো দেশ প্রেম নিয়ে শাসন করেছেন? আজকে যে ইস্যুগুলা যে বেগম খালেদা শেখ হাসিনা যেটা ইস্যু করতেছেন, যে জামাত বা যুদ্ধ অপরাধী নিয়ে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, দেশের মানুষ আজকে এত অসহায়, দেশের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, যে মানুষগুলোকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হচ্ছে, রাজনৈতিক হত্যা যেগুলা, এগুলা কি এই বাংলাদেশের জনগণ নয়? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে যুদ্ধাপরাধীর ইস্যুতে দেশে যে অস্থিরতা শুরু হয়েছে, এবং সংক্ষেপে আপনি একটু যে এই অবস্থাটার পরিত্রাণটা কোথায়? সাধারণ মানুষ তো এখন দুর্ভোগে আছে। ফারুকী সাহেব, উনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নকর্তা কামরুল ইসলাম সাহেব, এটার মধ্যে শাসন করা আমার দায়িত্ব ছিল, বা আমার সহযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের দায়িত্ব ছিল দেশ স্বাধীন করা। শাসন করেছে এখন যে পরিস্থিতিটা এবং রাজনৈতিক মতাদর্শ, বিরুদ্ধ মতাদর্শকে দমন পীড়নের মধ্য দিয়ে যে মানুষ গুম হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, এই বিষয়টাই তো একটা অস্থিরতা আছে দেশবাসীর মনে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এই ক্ষেত্রে কামরুল সাহেব যে প্রশ্নটা মেইন যেটা ফোকাস করতে, যে দেশপ্রেম নিয়ে শাসন করছে কিনা, ভেরি ভাইটাল কোয়েশ্চেন। আমি সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছি। আমার দুঃখ যদি বলতে চাই শ্রোতা কাছে, আমার প্রশ্ন, আমি পাল্টা প্রশ্ন করতে পারি। আমার নেতা বঙ্গবন্ধু সেদিন আপনি যেটা বলছেন এই কামরুল ইসলাম সাহেব, সেই কথা মাথায় রেখে যারা 9 মাস পাকিস্তান সরকারের 5 গোলাম ছিল, বাঙালি 5 গোলাম ছিল, থানার ওসি, থানার সাব ইন্সপেক্টর বলেন, এসপি বলেন, এই র্যাঙ্কে যারা ছিল, যারা পাকিস্তানিদের সরাসরি চাকরি করেছে 9 মাস। আমরা যুদ্ধ করেছি, ওরা চাকরি করে, তাদেরকে বঙ্গবন্ধু রাখেন নাই বাঙালি হিসেবে? বলছেন কি তোমরা বাঙালি হয়ে যাও, তোমরা দেশটা করো, দ্বিতীয় বিপ্লব শুরু করেছিলেন। আজও যদি বাঙালি জাতি যদি আমরা মনে করি যে আমাদের মধ্যে দেশপ্রেম আনবো, মুক্তির চেতনা আনবো, কারণ আমি আগেই বলেছি উইনার আমরা, মুক্তিযুদ্ধের চেতনা জয়লাভ করেছে, এই চেতনার বাইরে এই দেশে কেউ লালন করবেন, এটা মুক্তিযোদ্ধারা সালাউদ্দিন সাহেব একমত হয়েছেন, এটা কেউ বরদাস্ত করবে না, করা উচিত। আব্দুল মুকিত সাহেব, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি, এক মিনিটে আপনার কাছ থেকে জানবো। আমি একটা কামরুল সাহেবের প্রশ্ন, যেটা কামরুল সাহেব আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চমৎকার একটা বিষয় সংক্ষেপে তুলে ধরেছেন। বাট এই কথাটা একটু মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধ একটা জিনিস
আর দেশ দেশপ্রেম একটা জিনিস আর সরকার পরিচালনা করা একটা Right. জিনিস। বাট দেশপ্রেম নিয়ে কারোর মধ্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে সন্দেহ রাখতে চাই না। যারা আমাদের দেশ স্বাধীন করেছেন, সে বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকে পর্যন্ত সবার মধ্যে দেশপ্রেম আমি বিশ্বাস করি আছে এবং ছিল। বাট আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে এইটা উপচে গিয়ে রাজনীতি বা পলিটিক্সটা বা নিজেদের স্বার্থটা দলীয় স্বার্থটা একটু বড় হয়ে আসছে। সালাউদ্দিন সাহেব, রাজনীতিবিদের কাছে রাজনীতি আছে এখন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি। রাইট, এটা অনেক লম্বা কামরুল ইসলাম সাহেব যেটা রাজনীতি আছে, রাজনীতির বিদ্যার কামরুল ইসলাম সাহেব এই ব্যর্থতা রাজনীতিতে নিতে হবে। কামরুল ইসলাম সাহেব আমাদের সময় একটা মিনিট শুধু সালাউদ্দিন সাহেবের সাথে একমত করে বলছি কামরুল ইসলাম সাহেবের উত্তরে, যে রাজনীতির জন্য আপনি দেশপ্রেম বলছেন, আজকে বাংলাদেশের উভয় দলের, উভয় জোটের নেতৃস্থানীয় সবাই তো ব্যবসায়ী। নট অনলি উভয় দল, অল পলিটিক্যাল পার্টি ব্যবসায়ী। ধন্যবাদ সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মকিদ চৌধুরী টাইম টেলিভিশনের স্টুডিওতে এসে আপনাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। দর্শক, আমরা টাইম পলিটিক্সের নিয়মিত আয়োজনের শেষ পর্যায়ে। তা আমরা বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের ইস্যুতে যে বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা তৈরি হোক এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিকে বাংলাদেশ এগিয়ে যাক, সেই কামনায় আজকে টাইম পলিটিক্সের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি মাহাথির ফারুকী। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।